অভিজ্ঞতার কারণেই কি আপনাদের দিন দিন রাজনীতির মাঠ হাতছাড়া হয়ে যাচ্ছে কিনা? আচ্ছা, দেখেন, আমার আসলে যতবার আমি অভিজ্ঞতা এবং অপরিপক্কতার কথা শুনি টকশোতে এসে আমার খারাপ লাগে। আমার মনে হয় কি যে এই বর্ষিয়ান রাজনীতিবিদ যারা রাজনীতি করতে করতে মানে একেবারে তাদের চুল পেকে গেছে, তো তাদের আসলে আমাদের সাথে রাজনীতি করতে হচ্ছে এবং একটা অভ্যুত্থানের পরে আমাদের সাথে তাদের রাজনীতি করতে হচ্ছে। এবং উনি আসলে ভাই যেই কথাটা একটু বললেন যে কোটা সংস্কার আন্দোলন বা এইরকম একটা আন্দোলনের কথা বললেন, যেটার জন্য আর কি শেখ হাসিনা হ্যান্ডেল করেছে আর কি যে আন্দোলনগুলো। দেখেন, একটু খেয়াল করে দেখবেন যে মানে গত 2018 সাল থেকে বলেন যে যতগুলো আন্দোলন হয়েছে, 2015 সালের ভ্যাট বিরোধী আন্দোলন, 2018 সালের কোটা সংস্কার আন্দোলন এবং 2019 সালের নিরাপদ সড়ক আন্দোলন 2018 সালেরই শেষে হয়েছিল। এই আন্দোলনগুলোর জনসম্পৃক্ততা আপনারা যদি একটু খেয়াল করেন, এবং বিএনপির যদি বলি, যেহেতু ভাই এখানে আছেন এটি প্রাসঙ্গিক, যে বিএনপির শুধুমাত্র নির্বাচনের জন্য আন্দোলন, এই দুটির মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা যে আন্দোলনগুলো করেছি, আমাদের আন্দোলনের যে দাবিগুলো সেগুলো জনসম্পৃক্ত ছিল এবং জনগণের দাবির মধ্যে ছিল এবং জনগণের অধিকারের দাবি ছিল, তখন সেটা আমাদের অধিকার ছিল। সুতরাং সেই জায়গায় আমরা হয়তো যেই জনসম্পৃক্ততা করতে পেরেছি, সেটা কিন্তু আসলে বিএনপি শুধুমাত্র নির্বাচনমুখী তাদের যে প্রচারণা এবং সেই দাবিগুলোতে আন্দোলন করার ফলে তারা জনসম্পৃক্ততা বারবার হারিয়েছে। কোথায় আমরা তো 2018 সালের মানে পরে বা 2015 সাল থেকে তো আমরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, রাজনৈতিক দল নির্বাচনের জন্য আন্দোলন করবে, সংগ্রাম করবে, ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করবে, এটা তো স্বাভাবিক। কিন্তু অবশ্যই সেই আন্দোলন সংগ্রামে জনসম্পৃক্ততা থাকতে হবে। এই যে বারবার করে একটা কথা আসে, অপরিপক্কতা এবং অভিজ্ঞতার অভাব, আমাদের এই কম অভিজ্ঞতা নিয়েও তো আমরা জনসম্পৃক্ত আন্দোলন করেছি। সুতরাং এইটা কিন্তু আসলে এভাবে করে ডিমিন করার সুযোগ নাই। এবং আরও গুরুত্বপূর্ণভাবে আরও একটা কথা ভাই বলেছেন যে আমরা গাজী সালাউদ্দিন তানভীরের কথা সম্ভবত বলেছেন, এখন অভ্যুত্থান পরবর্তী সময় আমি যদি বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটি ছিল, সেখানে ছাত্র দলের লোকজনও ছিল, ছাত্র শিবিরের লোকজন ছিল এবং অন্যান্য অনেকেই যারা ছিলেন, তার মানে ছাত্ররা ছিলেন, তাদের কিন্তু আসলে কোনো দলীয় ব্যানারে ছিলেন না, সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল। সুতরাং কে আসলে কোন কাজটা কিভাবে করেছে সেটা আসলে সেই দায়ভার এনসিপি নিতে পারবে না, কারণ এনসিপি একটি রাজনৈতিক দল। এনসিপি সেই দায়ভার নিবে যে আসলে এনসিপি কি করেছে, এনসিপির পক্ষ থেকে কোথাও বলে আসলে কাউকে আসলে রদবদল করা হয়েছে কিনা। আর এনসিপির দায়িত্ব বেশি ছিল। দেখেন, খুব মজার একটা বিষয়, এটা হচ্ছে একটা খুব বড় টেকনিক, সেটা হচ্ছে যে এনসিপি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়, এনসিপি একটা বাংলাদেশের একটা পরিবর্তন চায়, বাংলাদেশের সিস্টেমে একটা পরিবর্তন চায়, সংস্কার, একটা রাষ্ট্রের গুণগত সংস্কার চায়। এই জন্য সবসময়ই একটা কথা থাকে যে এনসিপির দায়িত্ব বেশি, এনসিপি এটা করতে পারবে না, এনসিপি ওটা করতে পারবে না, এনসিপি শুধুমাত্র নতুন বন্দোবস্তের কথাই বলতে থাকবে এবং এনসিপি মানে অন্যান্য দলগুলো যা খুশি তাই করবে, তাদের পুরানো রাজনীতির ধ্যান ধারণা নিয়েই থাকবেন, কিন্তু এনসিপির সবসময় দায়িত্ব বেশি। তো এই কথাটার মধ্যে আসলে আমরা পরিবর্তন হব না এবং এনসিপি আসলে এই পরিবর্তনের ধ্বজা ধরেই থাকবে, এরকম একটা টেকনিক আছে। তো এটি আসলে সম্ভব না। দেখেন, বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমরা যখন বলছি সংস্কারের কথা, যখন বলছি যে এই সিস্টেমটার এই পরিবর্তনগুলো দরকার, যাতে এই ডিসি, এই এসপি, এই ওসিকে আমরা আর কোনো দলীয় ব্যানারে না দেখি। আমরা তো এর আগে এটাও দেখেছি যে একজন ওসি তিনি হচ্ছে আওয়ামী লীগের স্লোগান দিচ্ছে। সুতরাং এরকম আমরা চাই না যে শুধুমাত্র অন্য আরেকটি দল ক্ষমতায় আসলে আবার তাদের দলের স্লোগান দিক। এই জন্য আমরা বলছি যে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর আলাদা নিয়োগ কমিটি, কিন্তু সেটা কি বিএনপি চায়? এই তর্কে এখন আসা উচিত। সুতরাং নিজেরা যদি বলেন যে না আমরা পরিবর্তন হব না এবং অন্য দলকে এভাবে করে বলবেন যে না তাদেরই সব দায়িত্ব, তাহলে তো সমস্যা। এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো আসলে আমরাও যেরকম চেষ্টা করছি তাদের পক্ষ থেকেও চেষ্টা করতে হবে। আপনি প্রশ্ন করুন যে মানে বিএনপির পক্ষ থেকে যারা আসলে বিভিন্ন আসনে দাঁড়িয়েছে অথবা জামাত, যে তারা আসলে তাদের নির্বাচনী আসনে কত টাকা পয়সা খরচ করছে, এটা তো আরপিওতে মানে বলা আছে একটা অ্যামাউন্টের কথা, সেটা নিয়ে আলোচনা হতে পারে যে সেটি আসলে কতটুকু, সেটি দিয়ে আসলে কতটুকু প্রচারণা করা যায়। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে কিন্তু না, সেটি কিন্তু শুরু হয়ে গেছে। দেখেন, আমাদের এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যখন আমরা তৃণমূল পর্যায়ে যাচ্ছি, তখন কি হয় যে সাধারণ মানুষের সাথে আমরা যখন কথা বলি, তখন আমরা বলি যে আচ্ছা আপনি মানে এলাকাগুলো তো দেখবেন যে পুরো মানে পোস্টার দিয়ে একদমই ঢেকে ফেলা হয়েছে। এবং তখন আমি একজন দুজনকে জিজ্ঞেস করি যে আপনি কি ওনাকে চেনেন?
তো তখন বলে যে না চিনি না, তখন বলে কি যে আচ্ছা উনি কি আপনাদের কাছে আসছে? হ্যাঁ আসছে। তখন আমি জিজ্ঞেস করি যে আচ্ছা উনাকে আপনি কেন ভোট দিবেন, মানে কি কারণ? তখন উনি মানে এরকম হয় যে মানে ওনারা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় যে কেন ভোট দিবে ওনারা আসলে জানে না, কিন্তু তাদের কিছু কিছু বিষয় তাদের মাথায় আছে। এক হচ্ছে ক্ষমতাবান দল, তারপরে তাদের টাকা পয়সা বেশি, ভোটটা যাতে নষ্ট না হয়, আবার তারা বলে যে না যদি আবার মানে ভোট না দেই তাহলে আবার যদি এরকম আমাদের কোনো অস্ত্রের মুখে পড়তে হয় বা কোনো ধরনের হুমকির মুখে পড়তে হয়, আমরা এগুলো কোনো ঝামেলা যেতে চাই না, যে মানে ওনারা আসলে আমরা ওনাদের ভোট দিব। তো ওনারা যখন আসলে এই ক্ষমতা এবং টাকা পয়সা অর্থের প্রতিপত্তি দেখে, সুতরাং তখন কিন্তু তারা সেই দিকেই যেতে চায়। তো এই যে নির্বাচনী সংস্কৃতি, এই যে আমাদের রাজনীতি সংস্কৃতি, এগুলো তো পরিবর্তন করতে হবে। তাহলে তো এটা আপনি কিভাবে, মানুষের মানসিকতা পরিবর্তন তো একদিনে হবে না। না না না, ওই যে এখন আমি তো ওটাই বললাম আর কি, যেটা হচ্ছে যে আমাদের অর্থের প্রভাব, আমাদের অস্ত্রের ঝনঝনানি এবং মানুষের যে একটা ভীতির সংস্কৃতির মধ্যে যে আমাদের রাজনীতিটা চলে গেছে নির্বাচন কেন্দ্রিক। এবং আপনি একটা খুব মজার জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে এখন নির্বাচন হবে কি হবে না, মানুষ এর থেকেও এখন প্রশ্ন বেশি করে নির্বাচনটা কেমন হবে, নির্বাচনে কি আসলে কোনো মারামারি হবে নাকি মানে তারা আসলে ঠিকভাবে করে কি আসলে কেন্দ্রগুলোতে যেতে পারবেন কিনা। সুতরাং এই যে একটা ভয় আশঙ্কা মানুষের মনের মধ্যে, এইটাও কিন্তু ঠিক করার জন্য আমাদের এই দলীয় প্রভাব থেকে মুক্ত হতে হবে। অসীম